Good morning, everybody. This is Nasif, and welcome to another morning show. So, আজকে we're going to talk about reading. আজকে আমরা reading নিয়ে কথা বলবো, and reading এর one of the most interesting, if not but the most difficult one, that is GIST MCQ. এই GIST MCQ প্রশ্ন প্যাটার্নটা IELTS এর রিডিং এ একটা অদ্ভুত কোশ্চেন প্যাটার্ন, এবং এটা খুবই কম আসে। It's a very rare question pattern, but it's quite challenging. আমি বলব যেটা অনেকের জন্য বেশ কঠিন হবে যদি আপনারা এটা ঠিকমতো বুঝে না করেন। তো এমসিকিউ তো আমরা জানি, রাইট? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, রাইট? এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস, এটা আমরা জানি। তো হোয়াট ইজ জিস্ট এমসিকিউ? জিস্ট এমসিকিউ টা কি আসলে, রাইট? জিস্ট এমসিকিউ টা ঠিক এমসিকিউ এর মত না। জিস্ট মানে হলো সারমর্ম। জিস্ট মানে সারমর্ম বা সারাংশ। সো জিস্ট এমসিকিউ হলো এমন একটা প্রশ্ন যেখানে প্যাসেজটা থেকে আপনি সরাসরি এমসিকিউ এর উত্তরটা পাবেন না। তার মানে প্যাসেজের মধ্যে সরাসরি এমসিকিউ এর ওই অপশনটা দেওয়া নাই। ওকে? তো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। আমি একটা এক্সাম্পল দেই। ধরেন যে এমসিকিউ তে প্রশ্ন আসলো এরকম যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? ওকে? এইটা প্রশ্ন দেয়া হলো। বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? এখন আপনি যখন অপশনে যাবেন, অপশনে গিয়ে দেখবেন যে সেখানে ৩ টা আ অপশন দেয়া আছে, যেখানে একটা হয়তো 1970, একটা 1971, একটা 1975, রাইট? সো obviously আপনাকে যেটা করতে হবে, প্যাসেজে যেয়ে এই সালগুলো খোঁজার চেষ্টা করতে হবে যে কোন সালটা পাওয়া যায়, রাইট? এমসিকিউ তে what we do is we try to locate noun, number, date and place, and usually it's quite easy to identify these facts in the passage. প্যাসেজে এই ফ্যাক্ট গুলো খুঁজে বের করা সাধারণত বেশ ইজি। হাউএভার আজকে যেটা নিয়ে কথা বলছি, জিস্ট এমসিকিউ, এটা আইএলটিএস রিডিং এর ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার কোশ্চেন টাইপস। আমি বলবো যে কেমব্রিজ ৮ থেকে কেমব্রিজ 14, 8 to 14 আপনারা যদি সবগুলো বই ঘাটেন, আমার মনে হয় যে আপনি হাতে গুনে হয়তো ১০ টা এমসিকিউ পাবেন কিনা সন্দেহ আছে। জিস্ট এমসিকিউ পাবেন কিনা। জিস্ট এমসিকিউ ইজ ভেরি রেয়ার। আইএলটিএস এ এটা রিডিং এ এটা খুবই রেয়ার একটা কোশ্চেন টাইপস। অনেকে জানেই না যে জিস্ট এমসিকিউ বলতেও কিছু একটা আছে। বাট পরীক্ষায় এটা দেখলে কিন্তু তখন তারা ওই নরমাল প্রসেসে এমসিকিউ সলভ করতে যায়। যে আচ্ছা এই কথাটা কোথায় আছে, and then they fail to answer. তো আজকে আমরা এই জিস্ট এমসিকিউ নিয়ে কথা বলবো। I'll try to explain what it is, কিছু টেকনিকস দেওয়ার চেষ্টা করব, এবং obviously আমরা একটা বা দুটো এক্সাম্পল সলভ করব যাতে করে আপনারা বুঝেন। ওকে? সো আ শুরু করার আগে, ব্যাপারটা নিয়ে ডিটেইলস এ বলার আগে একটু ভিডিওটা শেয়ার করে দেই। যারা দেখছেন, if you guys enjoy it, do share. আমাদের একটা সাইফুরসের গ্রুপ আছে, আমাদের পেজ আছে। আপনাদের নিজেদের পেজ বা নিজেদের আ যে গ্রুপ, সেখানে আপনারা পোস্ট করতে পারেন।
All right. I'm back. Sorry for the technical problem. একটু সমস্যা হয়েছিল। আমার ল্যাপটপটা চার্জে লাগানো ছিল না and then it lost power. Okay. So যেটা নিয়ে কথা বলছিলাম is MCQ. Can you guys hear me now? আপনারা কি এখন আমাকে দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন properly? তাহলে do let me know in the comments. All right. So yeah, thanks for waiting for me. Okay. So okay. All right. So IELTS reading এর gist MCQ নিয়ে কথা বলছি। So gist MCQ কি বললাম? যে gist MCQ is way different than a regular MCQ. In regular MCQ, you will find the answer in the passage directly. আপনি directly passage এ আনসারটা পাবেন। gist MCQ তে কিন্তু সেটা হবে না। ওকে, তাহলে gist MCQ টা আমরা কিভাবে সলভ করব এটা আমি একটু বলি আপনাদেরকে। ওকে, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদেরকে এই দুটো বুলেট পয়েন্ট মাথায় রাখতে হবে যে gist MCQ কি। আমি নাম্বার 1 এ বলছি রাইটার কি বুঝিয়েছেন কিংবা রিডার কি বুঝতে পারলো, এই ধরনের এমসিকিউ গুলোকে জিস্ট এমসিকিউ বলা হয়। ভালো মতো খেয়াল করেন, রাইটার কি বুঝেছেন কিংবা রিডার কি বুঝতে পারলো, এই ধরনের এমসিকিউ গুলোকে জিস্ট এমসিকিউ বলা হয়। তাহলে জিস্ট এমসিকিউ তে আপনার প্রশ্নটা হবে যে লেখক প্রথম প্যারাগ্রাফে কি বোঝাতে চেয়েছেন, অথবা রিডার প্রথম প্যারাগ্রাফ থেকে কি বুঝেছে, কি শিখেছে। ওকে, লেখক দ্বিতীয় প্যারায় কি বুঝেছে, লেখক এইটা বলতে কি বুঝেছে, লেখক লাস্ট প্যারাগ্রাফে কি বলতে চেয়েছে। তাহলে লেখক কি বলতে চেয়েছে এই কথাটা কি কখনো প্যাসেজে ডিরেক্টলি লেখা থাকে? কোনো প্যাসেজে কি লেখক এরকম বলে যে আমি এটা বলতে চাচ্ছি বা আমি এটা বোঝাতে চাচ্ছি? এটা কিন্তু কখনোই কোনো লেখক প্যাসেজে সরাসরি বলেন না। তাহলে এই যে লেখক কি বোঝাতে চাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? দ্বিতীয় টপিকটা পড়েন, দ্বিতীয় বুলেট পয়েন্টটা। সাধারণ এমসিকিউ এর সাথে এর পার্থক্য হলো এই জিস্ট এমসিকিউ এর আনসার প্যাসেজে সরাসরি দেয়া থাকে না, কিছুটা ইনফার করা হয়। এখানে যে শব্দটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফার করা। ইনফার মানে বুঝে নেওয়া। আমরা ইংরেজিতে একটা ফ্রেজ আছে রিড বিটুইন লাইনস। ওকে, এটা একটা খুব কমন একটা ইয়ে আছে যে রিড বিটুইন লাইনস। তো রিড বিটুইন লাইনস মানে কি? যে বুঝে নেওয়া, কথা বুঝে, মানে লেখক যেটা বলতেছেন সেটা তো বুঝবেন, যেটা বোঝাতে চাচ্ছেন সেটাও বুঝে নেবেন। এটাকে বলা হয় রিড বিটুইন লাইনস। তো আমরা আজকে এই জিস্ট এমসিকিউ একটা এক্সাম্পল দেখব। তো ইনফার কিভাবে করতে হয়, কিভাবে বুঝে নিতে হয়। আপনি যদি প্যাসেজের অর্থটা ভেঙে ভেঙে না বোঝেন, সেন্টেন্সটা যদি ভেঙে না বোঝেন, মিনিংটা যদি ক্লিয়ার না হয়, it's going to prove extremely difficult for you to answer gist MCQ. আমি আবারও বলছি, gist MCQ is a very difficult question type. বেশ কঠিন একটা প্রশ্ন এটা, এবং এটা পরীক্ষায় খুব রেয়ারলি আসে। এটা খুব একটা কমন না, বেশ আনকমন একটা প্রশ্ন। এবং আমি এটাও জানি যে অনেকে জানেই না, আজকের এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত অনেকে জানতোও না যে আইএলটিএস এর রিডিং এ জিস্ট এমসিকিউ বলে কিছু আছে। হয়তো তারা এটা দেখেছে কিন্তু এটা তারা ধরতে পারে নাই যে এটা জিস্ট এমসিকিউ, অথবা রেগুলার এমসিকিউ এর মতোই সলভ করার চেষ্টা করেছে এবং ভুল করেছে। আপনারা যারা আইএলটিএস ক্যান্ডিডেটস আছেন, দোজ হু আর এইমিং ফর এ গুড স্কোর, আপনারা ভালো করতে চান, আপনাদেরকে আমি বলবো যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস টুডে, এবং খুব মনোযোগ দিয়ে শুনেন কিভাবে আমি সেন্টেন্স গুলোকে ভেঙে বোঝাচ্ছি। আমি অনেক ভেঙে ভেঙে আজকে সেন্টেন্স বোঝাবো, দেখাবো কিভাবে একটা সেন্টেন্সকে ভাঙতে হয়, কোথায় ভাঙতে হয়। এটা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি বলেন যে সেন্টেন্স ভেঙে বোঝার জন্য, কিন্তু আসলে সেন্টেন্সটা কিভাবে ভাঙবো, কোথায় ভাঙতে হবে বাক্যের, এই জিনিসটা তো আমাদেরকে বলেন না, বা আমি কিভাবে বুঝবো। তো আজকে ওই জিনিসটা দেখাই দিব যে কোথায় ভাঙতে হয়। ওকে, ইনশাআল্লাহ। সো তৌফিক ভাই দেখছিল, তৌফিক ভাই থ্যাংক ইউ। মিস্টার বিল্লাল গুড মর্নিং ভাই। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। Everybody, those who are watching, Mr. Selim, Ms. Rumi, Sharmin, Mijanur, যারা দেখছে সবাইকে আমি বলবো যে try to share the live with your friends and colleagues, because আমরা এই যে যেটা বলছিলাম এই টপিকটা কিন্তু খুব রেয়ার, রাইট? এমন হতে পারে যে অনেকে হয়তো এটা সম্পর্কে একেবারেই জানে না, তো ভিডিওটা দেখে হয়তো তাদের অনেকটা উপকার হবে পরীক্ষায়।
তো আমরা এখন আরেকটু সামনে আগাই। তো এখানে একটা কথা বলেছি যে জিস্ট এমসিকিউ অনেকটা লিস্ট অফ হেডিংস এর মতোই কঠিন এবং কনফিউজিং হতে পারে। লিস্ট অফ হেডিংস আপনারা তো জানেন যে আইএলটিএস এর লিস্ট অফ হেডিংস ইজ এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন টাইপ এবং ওয়ান অফ দ্য টপ কোশ্চেন টাইপ যেটা পরীক্ষায় আসেই অল দ্য টাইম। উই সি দ্যাট আইদার লোকেটিং ইনফরমেশন অর লিস্ট অফ হেডিংস পরীক্ষায় আসে। জিস্ট এমসিকিউটা অনেকটা লিস্ট অফ হেডিংস এর মতো। আপনি লিস্ট অফ হেডিংস যখন করেন তখন আমরা কি করি? লিস্ট অফ হেডিংস করার সময় আমরা প্যাসেজটা পড়ে প্যাসেজের মূল অর্থটা বোঝার চেষ্টা করি, রাইট? প্যাসেজের মূল কথাটা বোঝার চেষ্টা করি, লেখক কি বোঝাতে চাচ্ছেন, লেখকের টোনটা ধরার চেষ্টা করি। তারপরে আমরা আনসার করি। তো জিস্ট এমসিকিউ এর ক্ষেত্রে আপনি একই কাজ করবেন। আপনি চেষ্টা করবেন লেখকের কনসেপ্টটা ধরার, লেখক কি বোঝাতে যাচ্ছে। বেসড অন দ্যাট ইউ উইল ট্রাই টু আনসার। ওকে? আচ্ছা। তো এক্সাম্পল, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। দেখেন, এখানে আমি একটা প্রশ্ন করছি। একটু বড় করে দেই, আপনাদের পড়তে সুবিধা হবে। দেখেন কি লিখেছে। প্রশ্নটা লিখেছি যে the writer refers to visitors to New York to illustrate the point that এটা একটা এমসিকিউ। এটা কেমব্রিজ 15 থেকে নেওয়া। যারা বাসায় প্র্যাকটিস করতে চান আপনারা এটা কেমব্রিজ 15 এ পাবেন। কেমব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 3। এখানে বলছে the writer refers to visitors to New York to illustrate the point that writer কি করেছে, লেখক নিউ ইয়র্কে ভ্রমণকারীদের কথা কোন বিষয়টি ব্যাখ্যা করার জন্য লিখেছেন। আমি বাংলাটা লিখে দিয়েছি নিচে দেখেন। The writer refers to visitors to New York to illustrate the point that বাংলাটা কি, লেখক নিউ ইয়র্কে যারা ঘুরতে যাচ্ছে, নিউ ইয়র্কে যারা ভ্রমণ করতে যাচ্ছে তাদের কথাটা, তাদের বিষয়টা কেন বলল, কোন বিষয়টি ব্যাখ্যা করার জন্য নিউ ইয়র্কের ভ্রমণকারীদের কথাটাকে উনি আলোচনা করেছিলেন প্যাসেজে। এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি আপনাদের একটা টিপস বলি, খুব ইম্পর্টেন্ট একটা টিপস বলবো। সেটা হলো যে যখন আপনারা জিস্ট এমসিকিউ করছেন তখন অপশনস গুলো পড়া যাবে না। আমি একটু লিখে দিই এটা। নট রিড দ্য অপশনস ফার্স্ট। প্রথমে অপশনস গুলো পড়বেন না। আমি লিখে দিলাম, ডু নট রিড দ্য অপশনস ফার্স্ট। আপনি যদি এই প্রথমে অপশন গুলো পড়েন আপনার সময় নষ্ট হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি আরো বেশি কনফিউজ হয়ে যাবেন। শুধু প্রশ্নটা পড়বেন আর প্রশ্নের বাংলা অর্থটা করবেন। প্রশ্ন এবং প্রশ্নের বাংলা অর্থ, দ্যাটস ইট। আমরা যে কাজটা করেছি। তারপরে আপনি কি করবেন, প্যাসেজে চলে যাবেন। তো প্রশ্ন এবং প্রশ্নের বাংলা অর্থ পড়ে সরাসরি আমরা প্যাসেজে চলে যাচ্ছি। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হলো লেখক না দেখে বলার চেষ্টা করি, রাইট? দেখে মনে আছে কিনা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রিডিং পড়ার সময় একটু যখন পড়বেন, অর্থ করবেন, তারপরে বইটা একটু উল্টে বন্ধ করে একটু বলার চেষ্টা করবেন মিনিংটা নিজের ভাষায়। দেখবেন যে কতটুকু মনে থাকে। হ্যাঁ? লেখক নিউ ইয়র্কে ভ্রমণকারীদের কথা কোন বিষয়টি ব্যাখ্যা করার জন্য উল্লেখ করেছেন। লেখক নিউ ইয়র্কে ভ্রমণকারীদের কথা কোন বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য লিখেছেন। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখন আমরা চলে যাচ্ছি প্যাসেজে। লেটস গো টু দ্য প্যাসেজ। এই কথাটা কোথায় আছে? এটা একদম ফার্স্ট কোশ্চেন। এটা প্যাসেজের প্রথম বাক্য, প্রথম প্রশ্ন। এবং দেখেন প্যাসেজটার নাম হচ্ছে হোয়াট ইজ এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন কাকে বলে? ওকে, এক্সপ্লোরেশন কাকে বলে? তো এখানে আমরা পড়বো। লেখাটা আপনাকে দেখতে পাচ্ছেন আপনি, নাকি আরেকটু বড় করতে হবে? আমাকে যদি দেখতে কষ্ট হয় আমাকে একটু বলবেন, তাহলে একদম ফুল স্ক্রিন করে দিব। আমাকে না দেখলেও চলবে, প্যাসেজ দেখলেই হবে, প্যাসেজ বুঝলেই হবে। আচ্ছা, তো রিপন বলছিল যে মিস্টার রিপন বলছিল হাউ মাচ কস্ট ফর আইএলটিএস রিডিং। ওকে, ঠিক আছে, কোর্সের ব্যাপারটা নিয়ে পরে বলি, আগে একটু শিখে নিই, পড়াশোনা করে নিই। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু পড়ি না, একদম বড় করে দিই যাতে আপনারা দেখতে পারেন ভালো মতো মনোযোগ দিয়ে। আমি পড়াই। উই আর অল এক্সপ্লোরার্স। উই আর অল এক্সপ্লোরার্স। এক্সপ্লোরেশন মানে কি? হোয়াট ইজ এক্সপ্লোরেশন? এক্সপ্লোরেশন মানে ঘুরে বেড়ানো, ভ্রমণ করা। উই আর অল এক্সপ্লোরার্স, আমরা সবাই ভ্রমণকারী। Our desire to discover and then share that newfound knowledge
is part of what makes us human. আমাদের এই যে ঘুরে বেড়ানোর যে ইচ্ছা, আমাদের যে ডিজায়ার মানে চাহিদা, ইচ্ছা, আমাদের ঘুরে বেড়ানোর ইচ্ছা, এবং এই ঘুরে বেড়ানোর পরে আমরা যে নতুন নলেজটা পাই, নিউ যে নলেজ আমাদের গ্যাদার হয়, সেই নতুন নলেজটাকে কি করা, ছড়িয়ে দেওয়া, শেয়ার করা, এটা হলো আমাদেরকে হিউম্যান বানিয়েছে, ইজ পার্ট অফ হোয়াট মেক্স আস হিউম্যান। তাহলে এই যে আমরা সবাই এক্সপ্লোরার, আমরা ঘুরে বেড়াতে ভালোবাসি, এবং আমাদের নতুন জিনিস জানার একটা আগ্রহ আছে, ডিজায়ার আছে, এবং আমরা যখন নতুন কিছু জানি, নতুন একটা নলেজ অর্জন করি, সেই নলেজটাকে ছড়িয়ে দেওয়াটাই আসলে মানুষ হিসেবে আমাদের একটা পরিচয়। এইটা না থাকলে আমরা মানুষ হতে পারতাম না। তারপরে বলছে ইনডিড, একটু বড় করে দিই না, ওকে, দেখেন কি বলছে। বলছে indeed this has played an important part. Indeed this has played an important part in our success as a species. উচ্চারণটা, অনেকে এটাকে স্পাইসিস বলে, এটা কিন্তু স্পাইসিস না, এটা স্পাইসেস না, এটা মশলা না, কিন্তু স্পিসিস। স্পিসিস, স্পিসিস মানে প্রজাতি। তাহলে বলতেছে this has played an important part in our success as a species. এই যে মানুষ পৃথিবীতে অন্য সকল প্রাণীর চাইতে মানুষ যে বেটার হলো, মানুষ যে অন্য সকল প্রাণীর চাইতে ভালো ভাবে পৃথিবীতে টিকে আছে, এটার একটা কারণ হলো, একটা রিজন হলো এই যে আমাদের এক্সপ্লোরেশনের ব্যাপার, এই যে আমরা ঘুরে বেড়াতে ভালোবাসি সেই ব্যাপারটা। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন যে আমরা কি নিউ ইয়র্কের কথা পেয়েছি? আমাদের প্রশ্নটা ভুলে গেলে চলবে না। ডোন্ট ফরগেট দ্য কোশ্চেন, অলওয়েজ ট্রাই টু কিপ দ্য মিনিং ইন ইউর হেড, রিটেইন দ্য ইনফরমেশন। লেখক নিউ ইয়র্কে ভ্রমণকারীদের কথা প্যাসেজে কি ব্যাখ্যা করতে ব্যবহার করেছেন? নিউ ইয়র্কের কথা এখনো আসেনি। তাহলে আমরা চলে যাই আরেকটু সামনে। এখানে বলছে long before the first cavemen slumped down beside the fire. Long before the first cavemen slumped down beside the fire. এখানে slumped down কথাটা হয়তো আপনাদের কাছে অপরিচিত। কেউ কি পারবে বলতে এটা? slumped down এটার মানেটা কি? slumped down, slumped down শব্দটার খুব ইন্টারেস্টিং অর্থ। এটার অর্থটা হলো মানে ধপ করে বসে পড়ে। আমরা বলি না যে অনেক ক্লান্ত, কোথাও থেকে দৌড়ে টোরে আসছি, অনেক টায়ার্ড, তারপরে এসে আমরা ধপ করে চেয়ারে বসে পড়লাম, আর পারছি না, রাইট? এটাকে বলা হয় স্লাম্পড ডাউন, রাইট? রেস্ট করার জন্য বসছি। তাহলে এটা একটু লেখক একটু মজা করতেছে এখানে, আপনাদের সাথে একটু মজা করে কথাটা বলছে যে লং বিফোর দ্য ফার্স্ট কেভম্যান স্লাম্পড ডাউন বিসাইড দ্য ফায়ার, যে অনেক দিন আগে যখন প্রথম গুহা মানব অনেক মানে টায়ার্ড হয়ে আগুনের পাশে এসে বসলো, ধপ করে বসলো, এবং and granted news that there were plenty of wildebeest over yonder. যে গ্রান্টেড মানে বিড়বিড় করে বলা, সে বিড়বিড় করে বলল যে ওই দিকে অনেক কি আছে, বন্য গরু আছে, wildebeest আছে, হ্যাঁ, হান্ট করা যাবে। Our ancestors had learned. দেখেন ancestors মানে কি? What is the meaning of the word ancestors? Ancestors মানে পূর্বপুরুষ, অ্যাবসলিউটলি কারেক্ট। ancestors মানে পূর্বপুরুষ, যারা পেরেছেন ভেরি গুড, যারা পারেন নাই শিখে রাখেন। এই শব্দটা আইএলটিএস এর একাডেমিক প্যাসেজগুলোতে প্রায়ই আসে। Our ancestors had learned the value of sending out scouts. যে আমাদের পূর্বপুরুষরা বুঝতে পেরেছিল যে এই যে ভলান্টিয়ার বা স্কাউট, কাউকে ভলান্টিয়ার হিসেবে পাঠানো, তুমি দেখে আসো কোথায় কি আছে, মানুষকে দূরে দূরে পাঠানো, এক্সপ্লোরেশন করার ভ্যালুটা তারা বুঝতে পেরেছিল। তো কেন মানুষকে তারা স্কাউট হিসেবে পাঠাচ্ছিল? টু ইনভেস্টিগেট দ্য আননোন, অজানাকে জানা। তাহলে অনেক বছর আগে, আমি যদি খুব সহজ ভাষায় এটা বাংলাটা করি, যে অনেক বছর আগে, বহু বছর আগে, সেই গুহা মানবদেরও আগে আমাদের পূর্বপুরুষরা বুঝে গিয়েছিল যে ইনভেস্টিগেট করা, অজানাকে জানার একটা গুরুত্ব আছে। তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়লাম? আমরা যদি না দেখে বলার চেষ্টা করি যে আমরা সবাই এক্সপ্লোরার, আমরা সবাই ভ্রমণকারী। এই ভ্রমণ পিপাসা এবং নতুন নলেজটা শেয়ার করাটাই হলো
আমাদের মানুষ হিসেবে আমাদেরকে মানুষ বানিয়েছে। এবং আজ থেকে বহু বছর আগে সেই গুহা মানবদের যুগ থেকেই আমাদের পূর্বপুরুষরা জানতো যে এই অজানাকে জানার গুরুত্বটা, ইম্পর্টেন্সটা কি। তারপরে দেখি কি বলেন। তারপরে বলছে, আমি একটু বড় করে দিই। তারপরে বলছে লাস্ট সেন্টেন্সটা যে দিস questioning nature of ours undoubtedly helped our species spread around the globe. এই কোশ্চেনিং নেচার অফ আওয়ার্স, আমাদের এই যে প্রশ্ন করার অভ্যাস, মানুষ মাত্র কি করে, তারা প্রশ্ন করে। আমরা যখন আপনাদেরকে কিছু বলি, আমি যখন কিছু বলি, আপনারা কি বলেন? কেন স্যার, কেন ভাইয়া, এটা কেন করব, কেন হবে না? এই যে কেন, কিভাবে, কখন, প্রশ্ন করার মানুষের যে একটা ইচ্ছা, এটাই কি করেছে প্রজাতি হিসাবে, অ্যাজ এ স্পিসিস প্রজাতি হিসাবে পুরো পৃথিবীতে আমাদেরকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। আমরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছি বিকজ উই হ্যাভ দিস আর্জ টু লার্ন, আমাদের শেখার একটা আগ্রহ আছে। Just as it nowadays no doubt helps the last nomadic Pinan mountain their existence in the depleted forest of Borneo. বেশ কিছু শব্দ হয়তো আপনাদের কাছে অপরিচিত, যেমন নোম্যাডিক। নোম্যাডিক অর্থ কি? হ্যাঁ, নোম্যাডিক মানে যাযাবর। নোম্যাডিক মানে যাযাবর। তাহলে বলতেছে যে এই যে জানার ইচ্ছা, আমাদের কোশ্চেনিং নেচার, এক্সপ্লোরেশন করা, ঘুরে বেড়ানো, এই জিনিসটা যাযাবর যে লোকজন থাকে, পেনান মাউন্টেনে যারা থাকে, পেনান একটা পীর বড় হাতের, রাইট? তারপর একটা নাউন। পেনান মাউন্টেনে যেসব যাযাবররা থাকে, তারা আজও এই বর্নিওর জঙ্গলে ডিপ্লিটেড, শব্দটা হয়তো জানেন না। ডিপ্লিটেড মানে নিঃশেষিত হয়ে যাওয়া। ডিপ্লিটেড মানে নিঃশেষিত, শেষ হয়ে গেছে। তাহলে বর্নিওর যে ফরেস্ট, যেটা অলরেডি কি হয়ে গেছে, নিঃশেষিত হয়ে গেছে, সেখানে ওই পেনান মাউন্টেনের মানুষগুলো, যাযাবরগুলো আজও টিকে আছে, আজও বেঁচে আছে এই মানে এক্সপ্লোরেশন করার কারণে। হ্যাঁ, ফরেস্ট ডিপ্লিট হয়ে গেছে কিন্তু তারা আজও টিকে আছে কেন? বিকজ তারা এই যে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছে, তাই। অ্যান্ড আ ভিজিটর নেগোশিয়েট দ্য সাবওয়েজ অফ নিউ ইয়র্ক। এই আসলো, এতক্ষণে আসলো আমাদের নিউ ইয়র্কের কথা। এতক্ষণে আমাদের নিউ ইয়র্কের কথা আসলো যে একজন ভিজিটর তাকে এই যে নিউ ইয়র্কের এক সাবওয়ে, সাবওয়ে মানে কি, মাটির নিচে পাতাল ট্রেন, এই পাতাল ট্রেন খুঁজে বের করা। নেগোশিয়েট শব্দটা, রাইট? এখানে নেগোশিয়েট মানে কিন্তু দামাদামি বা মুলামুলি করা না। নেগোশিয়েট মানে পথ খুঁজে বের করা। ওকে, এই যে এটাই হচ্ছে আইএলটিএস এর রিডিং এর কনটেক্সচুয়াল মিনিং। আমরা জানি নেগোশিয়েট মানে দামাদামি, আলোচনা, বাট এখানে কিন্তু নেগোশিয়েট মানে কি, পথ খুঁজে বের করা। তাহলে বলতেছে যে একজন ভিজিটর যে নিউ ইয়র্কে যাচ্ছে, সে কি করতে পারে? পথ খুঁজে বের করতে পারে। তাহলে এই যে কথাটা, শুধু লাস্টের সেন্টেন্সটা যদি আমি পড়তাম যে নিউ ইয়র্কের লোক, নিউ ইয়র্কের একজন ভিজিটর পথ খুঁজে বের করতে পারে, কিন্তু পথ খুঁজে বের করার সাথে তো আসলে এখানে মূল কথা না। মূল কথাটা কি? যে এই যে আমাদের কোশ্চেনিং নেচার, আমাদের ঘুরে বেড়ানোর যে চাহিদা, ইচ্ছা, এই ঘুরে বেড়ানোর ইচ্ছার কারণে কিন্তু সেই যাযাবর লোকেরা এখনো টিকে আছে। বা একজন লোক যে নতুন নিউ ইয়র্কে গেছে, সে পথ হারাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে, সাবওয়ের পথটা সে চিনতে পারছে। কেন? বিকজ তার ওই যে জানার ইচ্ছা আছে, কোশ্চেন করার একটা অভ্যাস আছে। বিকজ দিস ইজ পার্ট অফ হোয়াট মেক্স আস হিউম্যান। The urge to travel, the urge to explore the world and share the knowledge that we gather is what makes us human, is what makes us successful as a species, and that is why we are all over the world. তাহলে এই যে পুরো প্যারাগ্রাফের একটা ভাবার্থ যদি আপনি ধরতে না পারেন, তাহলে এই যে প্রশ্নটা আমরা করছিলাম যে লেখক নিউ ইয়র্কের ভিজিটরদের কথা কেন বললেন, এটা আপনারা আনসার করতে পারতেন। এখন আমি আপনাদেরকে এই যে বাক্যটা পড়লাম, আপনাদের কাছে আপনারা হয়তো ভাবছেন যে ভাইয়া এই বাক্যগুলো তো অনেক লম্বা, আপনি না হয় বলে ফেললেন, আপনি তো অনেকদিন ধরে আইএলটিএস পড়াচ্ছেন, আপনি বুঝে গেছেন, আমি তো নতুন শুরু করছি, আমি কিভাবে বুঝবো, তাই না? এখন আমি আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি আমি কিভাবে এই সেন্টেন্সটাকে ভেঙেছি, এক্স্যাক্টলি আমি কোথায় কোথায় থেমেছি, এটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, খেয়াল করেন। অলরাইট, তো এখানে ওই যে উই আর অল এক্সপ্লোরার্স, এই কথাটা আমি আন্ডারলাইন করলাম যে আমরা সবাই কি এক্সপ্লোরার। তারপরে কি বলেছে যে আওয়ার ডিজায়ার টু ডিসকভার, তারপরে দেখেন কমা, and then share that newfound knowledge, comma, is part of what makes us human.
এই জিনিসটা আমি আমার আরেকটা লাইভে, এর আগে আরেকটা লাইভে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটু বড় করে দেখতে ইজি হবে। দুটো কমার কথা বলেছিলাম। যে যখন একটা বাক্যে এরকম দুটো কমা থাকে, তখন সেটা একটা প্যারেনথেসিস এর মতো, একটা ব্র্যাকেটের মতো কাজ করে। তাহলে our desire to discover কথাটার পরে কিন্তু সরাসরি এটার ভার্বটা কোথায়? ওই যে is part of what makes us human। দেখেন সেন্টেন্স ছোট হয়ে যাচ্ছে। দুটো কমার মাঝখানে কি আছে? and then share the new found knowledge এর কথাটা কিন্তু পরে পড়লেও চলে। our desire to discover is part of what makes us human। আমাদের শেখার আগ্রহটাই আমাদেরকে মানুষ বানিয়েছে। তারপর কি বলছে দেখেন, যে this questioning nature of ours, পরের লাস্টের দিকে বলছিল, এই যে আমাদের প্রশ্ন করার একটা অভ্যাস, এটাই আমাদেরকে কি করেছে? পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। এই যে কোয়েশ্চেনিং নেচারটাই আমাদেরকে সাবওয়েতে, নিউ ইয়র্কের সাবওয়েতে রাস্তা চিনতে সাহায্য করেছে। এই কোয়েশ্চেনিং নেচারটাই ওই যাযাবর লোকেদেরকে কি করতে? এই পাহাড়ের মধ্যে টিকে থাকতে সাহায্য করেছে। আচ্ছা। এই যে বাক্যগুলো যে দুটা কমার মাঝখানে অংশটুকু যদি আমি ভাঙি, হ্যাঁ? তাহলে কিন্তু বাক্যটা ছোট হয়ে যায়, তাই না? মূল কথাটা ছোট হয়ে যায়। তাহলে এখন আপনারা আমাকে বলেন যে এই সেন্টেন্সটার মানে এই প্রশ্নটার আনসার কি হতে পারে? লেখক নিউ ইয়র্কে ভ্রমণকারীদের কথা কোন বিষয়টি ব্যাখ্যা করার জন্য লিখেছেন? অপশন এ, বি, সি এবং ডি, ৪ টা অপশন পড়েন এবং আমাকে আনসারটা বলেন। দেখি। জাস্ট এ, বি, সি লেখেন। আপনাদের কমেন্টে জাস্ট এ, বি, সি, ডি যেকোনো একটা লিখলেই হবে। কোনটা আপনার কাছে মনে হচ্ছে কারেক্ট আনসার? লেখক কেন নিউ ইয়র্কে ভ্রমণকারীদের কথাটা লিখলেন? লেখেন। সবাইকে লিখতে হবে। সবাইকে লিখতে হবে। শুধু বসে, বসে YouTube এর ভিডিওর মতো দেখলে তো হবে না। এটা তো লাইভ। লাইভে কি করতে হবে? কথা বলতে হবে, ইন্টারেক্ট করতে হবে। তো লেখেন, কি হবে? অপশন এ তে কি বলছে? Exploration is an intrinsic element of being human। Intrinsic মানে অন্তর্নিহিত, এলিমেন্ট মানে বিষয়। তাহলে ভ্রমণ করাটা হচ্ছে একটা অন্তর্নিহিত বিষয়। মানুষের একটা অন্তর্নিহিত বিষয় এটা বলছে। মানুষ হওয়ার একটা অন্তর্নিহিত বিষয় হচ্ছে এক্সপ্লোরেশন। এটা অপশন নাম্বার এ। অপশন বি তে কি বলছে? Most people are enthusiastic about exploring। বেশিরভাগ মানুষই ঘুরে বেড়াতে পছন্দ করে। অপশন সি, exploration can lead to surprising results। ঘুরে বেড়ালে মানে বিস্ময়কর, খুব অবাক করা ফলাফল পাওয়া যায়। অপশন ডি, most people find exploration daunting। daunting মানে কঠিন। daunting শব্দটা শিখে রাখেন। daunting শব্দটার মানে হলো কঠিন। তাহলে most people find exploration daunting। অনেক মানুষের কাছেই বা বেশিরভাগ মানুষের কাছেই ঘুরে বেড়ানোটা খুব কঠিন। আচ্ছা। তো এখানে অনেকে আনসার করে ফেলছে। দেখি কে কি বলল? এক্সপ্লোরেশন মানে কি ঘুরে বেড়ানো? রাইট, এক্সপ্লোরেশন মানে ঘুরে বেড়ানো। মিস্টার হারুন রশিদ, এক্সপ্লোর করা মানে নতুন কিছুকে জানা, নতুন কোন জায়গায় যাওয়া, নতুন কোন বিষয় সম্পর্কে জানা। তো একটু সহজ করে বললে ঘুরে বেড়ানো। আচ্ছা। সো নেক্সট ক্লাস কবে? স্টে টিউন, নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ। আনসার এ, মিস্টার রাদওয়ান বারী রাহুল বলছে এ, মিস্টার মেহেদী এ। ওকে। মিস্টার ওমর ফারুক এ, মিস নিপা বলছে এ, মিস দিলশাদ এ, সাদিয়া এ, অ্যান্ড পাঁচফোড়ন বলছে আ। আচ্ছা, এটা তো এতগুলা এ কেন? আচ্ছা, এটা তো এ না হয়ে আ হয়ে গেছে। আচ্ছা। মারিয়া বলছিল এ, আ রনি বলছে সি, exploration can lead to surprising results। আচ্ছা। মোহাম্মদ বলছে এ, আর কে বলছে সি, রাইট? এ দেখা যাচ্ছে বেশি, তাই না? আবার সি ও বলছে অনেক। এ এবং সি এই দুটার মধ্যে। বাট এর সংখ্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে। অলরাইট। সো যারা আনসার করেছেন, থ্যাংক ইউ। ভেরি গুড। জব ওয়েল ডান। ইউ হ্যাভ টু মেক এন আনসার। দোজ হু আর IELTS ক্যান্ডিডেটস, আমি সরাসরি আপনাদেরকে বলছি যারা IELTS এর পরীক্ষার জন্য ভিডিওটা দেখছেন। ওকে? IELTS ক্যান্ডিডেট আপনাদেরকে বলছি। When you solve a reading passage at home, always try to decide your answers before looking at the correct answer. Even if you're not sure, try to make an educated guess. Because if you make a decision, if you write an answer, your brain is forced to make a decision. Using whatever resources is available to it, it will make a decision এবং এক্সাম সেন্টারে এটা আপনাকে হেল্প করবে। আর আপনি যদি ডিসিশনটা না নেন, আপনি যদি আনসার না বলেন বা না লেখেন, পরীক্ষার হলে যেয়ে আপনি আনসার বের করতে পারবেন না। সহজ করে চিন্তা করেন। আপনি যদি সবসময় ক্যালকুলেটর ব্যবহার করে যোগ বিয়োগ করেন, আপনার ব্রেইন কি কখনো নিজে, নিজে যোগ বিয়োগ করা শিখবে?
শিখবে না, পারবে না। আপনি যদি ক্যালকুলেটর ব্যবহার না করে বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করার চেষ্টা করেন বা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার ব্রেন কি করবে? বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেটর ছাড়াই করতে পারবে। তার মানে আপনার ব্রেইনটাকে আপনার কি করতে হবে? প্রেশার দিতে হবে, ফোর্স করতে হবে যে না ডিসিশন নিতেই হবে। ভুল হোক, বাট ডিসিশন একটা নিতে হবে। এই যে ডিসিশন মেকিং এর ব্যাপারটা, এটা যদি আপনাদের মধ্যে না আসে, পরীক্ষার হলেও আপনি কি করবেন? দোটানায় ভুগবেন। ডিসিশন নিতে পারবেন না। ওকে? এটা জাস্ট ফর IELTS ক্যান্ডিডেটস আপনাদেরকে বললাম। এখন এটা কারেক্ট আনসারটা আমরা দেখি, এবং আমি আই এম হ্যাপি টু রিপোর্ট দ্যাট the majority of you guys actually got it right. Okay? The majority of you guys got it right. The correct answerটা actually A. This is the correct answer. কারণ এখানে বলছিল যে এক্সপ্লোরেশন হলো একটা ভেতরকার বিষয়। এক্সপ্লোরেশন একটা ইন্ট্রিনসিক পার্ট আমাদের, তাই না? কেন এটা আমাদের ইন্ট্রিনসিক পার্ট, এই কথাটা কেন বললো? বিকজ ওই যে আমাদেরকে বলছিল যে দিস ইজ হোয়াট মেক্স আস হিউম্যান। এই আমি আবার একটু দেখাই যে উই আর অল এক্সপ্লোরার্স। আমাদের এই যে ঘুরে মানে এক্সপ্লোর করা, জানার আগ্রহ, এটাই আমাদেরকে মানুষ বানিয়েছে। এই আমাদের কোশ্চেনিং নেচারের কারণেই আমরা নিউ ইয়র্কের মতো জায়গাতেও রাস্তা খুঁজে পাই। তাহলে এটা একেবারে আমাদের মানে মানুষ হিসেবে আমাদের একটা মূল কোয়ালিটি, বিশেষ একটা বৈশিষ্ট্য যে আমরা এক্সপ্লোর করতে পছন্দ। তো দেখেন এই যে আমরা একটা প্রশ্ন আমি বুঝালাম, এটা মানে কতটা ব্যাখ্যা করে না মানে বোঝানোর পরে আপনারা কারেক্ট আনসারটা দিতে পেরেছেন, রাইট? এবার আরেকটা চেষ্টা করি, লেটস ট্রাই ওয়ান মোর, ওয়ান লাস্ট। আর সময় তো খুব কম থাকে লাইভে। আমি কিন্তু আমার আইএলটিএস এর ব্যাচে এই প্যাসেজটা পুরোটা করেছি, এবং এই প্যাসেজের মধ্যে 5টা বা 6টা জিস্ট এমসিকিউ আসছে। কেমব্রিজ 15 এ জিস্ট এমসিকিউ আসছে, তার মানে আপনাদের জন্য জিস্ট এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। যারা আইএলটিএস পরীক্ষা দিবে এই বছর বা নেক্সট ফিউ মান্থস, তাদের জন্য জিস্ট এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা কেমব্রিজ 15 এবার লেটেস্ট কেমব্রিজ বইতে আসছে। তো আমাদের ক্লাসে আইএলটিএস ক্লাসে এগুলো আমি আরো ডিটেইলসে বুঝাই। সকালে তো আসলে মর্নিং শো তো আমার জাস্ট হাফ এন আওয়ার 40 মিনিটস বেশি সময় থাকে না। তো আমার একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে আমার 4th ব্যাচের। আইএলটিএস এর যে ব্যাচগুলো হচ্ছে সেই ব্যাচে 4th ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা হবে শুক্রবারে। মানে আগামীকাল। আজকে কিন্তু মনে হয় বৃহস্পতিবার, রাইট? ইজ ইট থার্সডে টুডে? রাইট, আজকে বৃহস্পতিবার মানে আগামীকাল। আগামীকাল শুক্রবার একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে, আমার 4th ব্যাচের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে। ওরিয়েন্টেশন ক্লাসে অনেক কিছু শেখা যায়। তো যারা আইএলটিএস পরীক্ষা দিবে তাদেরকে আমি বলবো আপনারা সবাই ওরিয়েন্টেশন ক্লাসে আসেন। কোর্স করেন আর না করেন সেটা পরে দেখা যাবে। ওরিয়েন্টেশন ক্লাসে আসেন, ক্লাসটা করেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আস্ক মি দ্যাট ডাইরেক্টলি ওভার দ্য জুম ক্লাস। ওকে? উপরে লিংক দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে। ওটা ফর্ম ফিল আপ করে কালকের ক্লাসটাতে জয়েন করেন। অলরেডি যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদেরকে আমরা ফোন দিয়ে কনফার্ম করেছি যে তারা আসবে। সো যারা এখনো করেন নাই তারা করতে পারেন আবার। ওকে? ফর্ম ফিল আপটা। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। গোইং টু দ্য নেক্সট কোশ্চেন। দিস ওয়ান। কি বলছে একটু পড়েন। কি বলছে প্রশ্নটাতে? বলছে in the 4th paragraph the writer refers to a golden age to suggest that, যে চতুর্থ প্যারাগ্রাফে লেখক সোনালী যুগের কথা বলে কি বোঝাতে চেয়েছেন? ওকে? চতুর্থ প্যারাগ্রাফে লেখক সোনালী যুগ এই কথাটা বলে, গোল্ডেন এজ ইনভার্টেড কমা, গোল্ডেন এজের কথা বলে কি বোঝাতে চেয়েছেন? মিস মারিয়া বলছিল যে ভাইয়া ফ্রাইডে কখন? ম্যাম ক্লাসটা ফ্রাইডে ওরিয়েন্টেশন ক্লাসটা বিকাল 3টায় হবে। আপনাদের রেগুলার ব্যাচ হবে রাত 9টা থেকে 10:30, বাট ওরিয়েন্টেশন ক্লাসটা আমি বিকালে দিয়েছি 3টা থেকে। ওকে? তবে যখন ব্যাচ শুরু হবে নেক্সট উইক থেকে, তখন ক্লাস রাত 9টা থেকে হবে। ওকে? ভাইয়া দুপুর 3টায় কোনো ক্লাস হয় না? হয় ম্যাম। আগামীকাল বিকাল 3টায় ক্লাস আছে। আগামীকাল বিকাল 3টায় ওরিয়েন্টেশন ক্লাস আছে। আপনি যদি করতে চান উপরে ফর্ম ফিল আপ করেন। আচ্ছা, তাহলে এখন এই প্রশ্নটা যে চতুর্থ প্যারাগ্রাফে সোনালী যুগ বলতে, হ্যাঁ, চতুর্থ প্যারাগ্রাফে সোনালী যুগের কথা বলে লেখক কি বোঝাতে চেয়েছেন? গোল্ডেন এজ এ, হ্যাঁ, গোল্ডেন এজ এ। গোল্ডেন এজ এত তাড়াতাড়ি আনসার দেওয়া যাবে না মিস সাদিয়া, পড়তে হবে, এটা চতুর্থ প্যারাগ্রাফে গিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা প্যারাগ্রাফে যাই। সোনালী যুগ বলতে লেখক কি বুঝিয়েছে একটু পড়ে দেখি। সবাই মনোযোগী হন, দরকার একটু পানি খান, মাথা ঠান্ডা করেন।
তারপরে আবার পড়েন। আইএলটিএস এর রিডিং করার সময় মাথা ঠান্ডা থাকতে হবে। আচ্ছা, সো লেটস স্টার্ট। দেখেন কি বলছি, আমি খুব পড়ছি, আপনারাও মনোযোগ দিয়ে শুনেন। একটু দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? আশা করি দেখতে পাচ্ছেন। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরে আবার দেখার জন্য এটা বড় করে দিলাম। টেক এ স্ক্রিনশট। এখন আমি পড়ছি। In this book about the exploration of the earth's surface, এই যে পৃথিবীর সারফেস বা পৃথিবীর মাটি বা ভূমির ব্যাপারে যে এক্সপ্লোরেশনের যে বইটা আমি লিখছি, এই বইতে I have confined myself, confined মানে সীমাবদ্ধ রাখা, to those whose travels were real and who also aimed at more than personal discovery. তাহলে আমি নিজেকে সীমাবদ্ধ রেখেছি সেই সব ব্যক্তিদের ট্রাভেলের যারা সত্যি সত্যি ট্রাভেল করেছে এবং যারা নিজেদের পার্সোনাল ডিসকভারি বা নিজেদেরকে জানার চাইতেও বড় কিছু অর্জন করার চেষ্টা করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে লেখক আসলে একটা বই লিখেছে। লেখক এক্সপ্লোরেশন নিয়ে একটা বই লিখেছে এবং সেই বইতে সে বিভিন্ন এক্সপ্লোরার যারা ঘুরে বেরিয়েছিল তাদের জীবনী বা তাদের অভিজ্ঞতা শেয়ার করে। বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম। এই যে লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম, কিন্তু লেখক বলছে যে উনি একটা সমস্যায় পড়েছে। এই বইটা লিখতে যেয়ে উনি একটা সমস্যা ফেস করেছেন। লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম মানে একটা সমস্যা ফেস করেছে। The word explorer has become associated with a past era. Era মানে যুগ, associated মানে সম্পর্কিত। তাহলে সে বলতেছে, লেখক বলতেছে যে এক্সপ্লোরার শব্দটা অতীতের একটা যুগের সাথে সম্পর্কিত হয়ে গেছে। মানে এক্সপ্লোরার বললেই আমরা বুঝি যে ভাস্কো দা গামা, ওকে? অথবা ওই সেই পুরোনো আমলের যারা জাহাজে করে সমুদ্র ভ্রমণ করতো তাদেরকে আমরা বুঝি। এটা বলতেছে যে এক্সপ্লোরার শব্দটা অতীতের সাথে সম্পর্কিত হয়ে গেছে। উই থিংক, আমরা মনে করি, ব্যাক টু আ গোল্ডেন এজ। হ্যাঁ, উই থিংক ব্যাক, এভাবে উই থিংক ব্যাক টু এ গোল্ডেন এজ, যে আমরা একটা গোল্ডেন এজ বা পুরানো একটা সোনালী যুগের কথা ভাবি। অ্যাজ ইফ, অ্যাজ ইফ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাজ ইফ কথাটা আমরা কখন বলি? কখন আমরা অ্যাজ ইফ বলি? যখন আমরা কথাটা বিশ্বাস করি না। যেমন আমরা যদি বলি যে অ্যাজ ইফ তুমি ডাক্তার হয়ে গেছো, এটা কিন্তু আমরা বাংলিশে বলি, তাই না? অ্যাজ ইফ তুমি ডাক্তার হয়ে গেছো, তুমি মনে হয় ডাক্তার হয়ে গেছো, এই যে অ্যাজ ইফ মানে মনে হওয়া, যেন। তার মানে কথাটা লেখক বিশ্বাস করছেন না। লেখক বলতেছে যে অ্যাজ ইফ এক্সপ্লোরেশন পিকড সামহাউ, পিকড মানে সর্বোচ্চতে পৌঁছানো। লেখক বলতেছে যে যেন এক্সপ্লোরেশন বা ভ্রমণ করাটা ওই সামহাউ কিভাবে কিভাবে 18 শতাব্দীতে অনেক বেশি বেড়ে গিয়েছিল। অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন ডিক্লাইন, যেন ডিসকভারির পরিমাণটা কমে গেছে। তার মানে লেখক বোঝাতে চাচ্ছে যে ডিসকভারি কমে নাই বা 19 শতাব্দীতে ডিসকভারি বা এক্সপ্লোরেশন বেড়ে গিয়েছিল, ব্যাপারটা তা না। তার ওই যে টোন থেকে বোঝা যাচ্ছে, অ্যাজ ইফ কথাটা থেকে বোঝা যাচ্ছে। তাহলে এই যে সেন্টেন্স গুলোকে আমরা একটু ভেঙে যদি চিন্তা করি, রাইট? ইফ ইউ ব্রেক ইট ডাউন ইট বিকামস ইজিয়ার। ওকে, আমি একটু ভেঙে দেখাই সেন্টেন্স গুলো। দেখেন, যেখানে যেখানে লাল দাগ দিলাম, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। যেখানে যেখানে লাল দাগ দিলাম এখানে এখানে আমরা কিন্তু থামতে হবে। ইন দিস বুক অ্যাবাউট এক্সপ্লোরেশন, কমা, কমাতে থামতে হবে। I have confined myself to those travels, uh, those whose travels were real. এখানে থামতে হবে এন্ড এর আগে। and who also aimed at more personal discovery, যারা পার্সোনাল কিছু ডিসকভারি চেয়েও বেশি কিছু করেছে, এখানে থামতে হবে। বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম, কোলন আছে, কোলনে থামতে হবে। এটা স্ক্রিনশট নেন। এটাই হলো ড্রিমিং, মানে সেন্টেন্সের কোথায় কোথায় স্প্লিট হয়। দ্য ওয়ার্ড এক্সপ্লোরার হ্যাজ বিকাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাস্ট এরা, এই শব্দটা পুরনো আমলের সাথে সম্পর্কিত। উই থিংক ব্যাক টু এ গোল্ডেন এজ, কমা, থামতে হবে, যে আমরা একটা গোল্ডেন এজ সোনালী যুগের কথা ভাবি। অ্যাজ ইফ এক্সপ্লোরেশন পিক সামহাউ ইন 19th সেঞ্চুরি, আমরা মনে করি যেন 19 শতাব্দীতে সামহাউ এক্সপ্লোরেশন অনেক বেড়ে গিয়েছিল। হাইফেন আছে, থামতে হবে। অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন ডিক্লাইন, কমা আছে, থামতে হবে, যে মনে হয় যেন ডিসকভারিটা কমে গেছে। আসলে কিন্তু মানে লেখক বলছে মনে হয় যেন কমে গেছে, আসলে কমে নাই, এটা বোঝাতে যাচ্ছে। দো দ্য ট্রুথ ইজ দ্যাট, দ্যাটে থামতে হবে, দ্যাট বলে থামতে হয়। তাহলে দো দ্য ট্রুথ ইজ দ্যাট, কিন্তু সত্যি কথাটা হলো যে এই এখন লেখকের কথা আসছে।
লেখক কি বলছে? সত্যি কথাটা হলো, we have named only 1.5 million of these planets. এই পুরো পৃথিবীতে যত স্পিসিস আছে তার মাত্র 1.5 মিলিয়ন স্পিসিস এর আমরা নামকরণ করতে পেরেছি। and there may be more than 10 মিলিয়ন, কিন্তু পুরো পৃথিবীতে 10 মিলিয়নের চেয়েও বেশি প্রজাতি থাকতে পারে। 10 মিলিয়নের মধ্যে আমরা মাত্র 1.5 মিলিয়নকে আইডেন্টিফাই করতে পেরেছি। and that's not including bacteria, যে হাইফেন থাকাতে আমরা এখানে থেমেছি, যে এটা ব্যাকটেরিয়া ছাড়াই 10 মিলিয়ন, ব্যাকটেরিয়া ধরলে আরো বাড়বে। we have studied only 5% of the species we know. যত স্পিসিস চিনি তার মধ্যে, যত প্রজাতি চিনি তার মধ্যে 5% নিয়ে আমরা গবেষণা করেছি। we have scarcely, এই যে scarcely শব্দটার মানে কি? scarcely মানে করি নাই বললেই চলে। we have scarcely mapped the ocean floors, কমা থামতে হবে, যে আমরা পৃথিবী সমুদ্রের তলদেশের ম্যাপিং তো করি নাই, সমুদ্রের তলদেশের কোনো ম্যাপ আমাদের কাছে এখনো নাই। and know even less about ourselves, এবং নিজেদের ব্যাপারে তো আমরা আরো কম জানি, সেমিকোলন থামতে হবে। we fully understand the workings of only 10% of our brains, আমরা আমাদের ব্রেনের মাত্র 10% সম্পর্কে জানি, 10% সম্পর্কে বুঝি। তাহলে আমরা একটু ভাবি যে আমরা কি পড়লাম, সামারাইজ করার চেষ্টা করি, চিন্তা করি কি বলছিল। লেখক বলছিল যে এক্সপ্লোরেশন শব্দটা পুরানো আমলের সাথে সম্পর্কিত হয়ে যায়। আমরা ভাবি যে এক সময় 18 শতাব্দীতে এক্সপ্লোরেশন অনেক বেড়ে গিয়েছিল, তখন অনেক মানুষ এক্সপ্লোর করেছে, এখন আর ডিসকভারি হয় না। কিন্তু এটা সত্যি না। সত্যিটা কি? সত্যিটা হলো যে আমাদের এখনো অনেক কিছু জানার বাকি। আমরা সমুদ্রের তলদেশের ম্যাপিং বানাতে পারি নাই। আমরা আমাদের ব্রেইনের কাজকর্ম ঠিক মতো এখনো বের করতে পারি নাই। পৃথিবীর 10 মিলিয়ন প্রজাতির মধ্যে আমরা মাত্র 1.5 মিলিয়ন প্রজাতিকে চিনি, জানি। তার মানে এখনো কিন্তু সে বলছে, যে লেখক বোঝাতে চাচ্ছে যে এক্সপ্লোরেশনটা আগে ছিল এখন নাই, ব্যাপারটা তা না। এখনো এক্সপ্লোরেশনের অনেক কি আছে, সুযোগ আছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে গোল্ডেন এজ, রাইট? এই যে আমি দাগ দিয়েছি দেখেন, যে গোল্ডেন এজ, রাইট? এই গোল্ডেন এজ এর ব্যাপারে লেখক কি বোঝাতে চেয়েছে? গোল্ডেন এজ কথাটা লেখক কেন বললেন? ওকে, যে গোল্ডেন এজ অ্যাজ ইফ, যেন, এটা মানে এটা অ্যাজ ইফ দিয়ে লেখক বোঝালো যে লেখক এটার সাথে ডিসএগ্রিড, এবং দ্য ট্রুথ ইজ কথাটা দিয়ে লেখক বোঝালো যে লেখক এটা বিশ্বাস করে যে এখনো আমাদের অনেক কিছু জানা বাকি। তাহলে আমার প্রশ্ন হলো যে এটার আনসার কি হবে? আবার আপনাদের কাছে বল, আপনাদের কোর্টে বল দিলাম, বলেন হোয়াট শুড বি দি আনসার ফর দিস পার্টিকুলার? আবারও বলছি, লেখেন, নিজের ব্রেইনকে ডিসিশন নিতে বাধ্য করেন। টাইপ A, B, C or D. Alright? Type your answer in the comments below and I will see it. And then again, don't forget to share. হ্যাঁ, লিখে ফেলেন। স্পেশালি যারা সিরিয়াস আইএলটিএস ক্যান্ডিডেট, তারা যেন অবশ্যই কমেন্ট করে। ওকে? সব অনেকে আছে যারা হয়তো আইএলটিএস পরীক্ষা দিচ্ছে না, বাট লাইভটা দেখছে। তারা যদি একটু স্কিপ করে সমস্যা নাই, বাট যারা আইএলটিএস পরীক্ষা দিবেন ইচ্ছা আছে, ডেফিনিটলি কমেন্ট করেন। কি হবে, রাইট? এর মধ্যে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই, যারা একটু উপরে প্রশ্ন করছিল। যেমন একজন বলছিল যে অনলাইনে পাওয়া যাবে কি না? অনলাইনে পাওয়া যাবে, মানে কোর্সটা অনলাইনে আমরা করব, রাইট? কাল কি আইএলটিএস এর ক্লাসটাকে অনলাইনে পাওয়া যাবে? না, মানে ফেসবুকে পাওয়া যাবে না, এটা রেজিস্ট্রেশন করে জুমে করতে হবে। ওকে, সো আনসার আসা শুরু হয়েছে। মিস দিলশাদ বলছে বি। ওকে, fewer people are interested in exploring than in the 19th century. ঊনবিংশ শতাব্দীতে যত মানুষ এক্সপ্লোরেশন করত, এখন তার চেয়ে কম মানুষ এক্সপ্লোরেশনের ব্যাপারে ইন্টারেস্ট, এটা বলছে মিস দিলশাদ। মিস মারিয়া বলছে বি, একই উত্তর, যে আগের চেয়ে এখন মানুষ এক্সপ্লোরেশন কম করে, মানুষের আগ্রহ কমে গেছে। মিস সাদিয়াও বি বলছে। অলরাইট, আচ্ছা, কিন্তু বি আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হচ্ছে না। কেন? বিকজ দেখেন, লেখক বলল যে এক্সপ্লোরেশনের গুরুত্বটা কিন্তু কমে নাই, কিন্তু এখন মানুষ এক্সপ্লোর করছে না, এটা কিন্তু লেখক বলে নাই।
লেখক বলছে অ্যাজ ইফ ডিসকভারি ইজ ইন ডিক্লাইন, তাই না? কথাটা ছিল অ্যাজ ইফ দিয়ে। অ্যাজ ইফ দিয়ে কথাটা বললে এটা কিন্তু কি বুঝায়? যে আসলে ঘটনাটা তা না। অ্যাজ ইফ এর ব্যাপারটা কি আমি কি বলেছিলাম? আমি যদি বলি যে অ্যাজ ইফ ইউ হ্যাভ বিকাম আ ডক্টর, মনে হয় যেন তুমি ডাক্তার হয়ে গেছো। তার মানে তুমি ডাক্তার হও নাই। তাহলে এখানে বলছে অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডিক্লাইন। দাগ দিয়েছি আমি দেখেন। এই যে অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন ডিক্লাইন। মানে কি? যে আসলে কিন্তু এই প্রসেসটা ডিক্লাইন হয়নি। ওকে? লেখক অ্যাজ ইফ দিয়ে কথাটা বলেছিল। এজন্য বি আনসারটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো না। ওকে? দেখি। মিস ফারজানা বলছে ডি। We are wrong to think that exploration is no longer necessary. এক্সপ্লোরেশনের আর প্রয়োজন নাই বা এক্সপ্লোরেশন আর দরকার নাই, এই কথাটা ভাবা ভুল হবে। এই কথাটা আমাদের ভাবা ঠিক হবে না। মিস্টার বিল্লাল বলছে ডি, যে এক্সপ্লোরেশনের দরকার আছে, এক্সপ্লোরেশনের দরকার নাই এটা ভাবাটা ভুল। ওকে, লজিক্যাল। মিস্টার মেহেদী বলছে এ, দ্য অ্যামাউন্ট অফ ইউজফুল ইনফরমেশন প্রডিউসড বাই এক্সপ্লোরেশন হ্যাজ ডিক্রিজ। আবারও ওই যে মিস্টার মেহেদী একই ভুল হয়েছে, অ্যাজ ইফ দিয়ে কথাটা বলেছিল। অ্যাজ ইফ মানে হলো লেখক কিন্তু উল্টা কথা বলেছে। হ্যাঁ? যে আমরা এটাকে অনেক সময় আমরা সার্কাস্টিক ভাবে এরকম কথা বলি। আমরা বলি যে, "তুমি যেন খুব জানো বা তুমি যেন খুব পণ্ডিত" এরকম বলি না? মানে কি আসলে উল্টা কথা বুঝাই। তা লেখকও কিন্তু অ্যাজ ইফ দিয়ে উল্টা কথা বোঝাচ্ছে। তাহলে সে বলতেছে যে এক্সপ্লোরেশন থেকে ইনফরমেশন আসলে ডিক্রিজ হইছে ব্যাপারটা তা না। হ্যাঁ? সে বলছে আরো বাকি আছে জানা। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো না আমার কাছে। আ আরো অনেকের আনসার দিয়ে ফেলছে যে আ কি বলছিল দেখি আমি তো হারিয়ে ফেললাম। আর কে রিপন বলছিল এ, মিস নিপা বলছে এ, দ্যা অ্যামাউন্ট অফ ইউজফুল ইনফরমেশন প্রডিউসড বাই এক্সপ্লোরেশন হ্যাজ ডিক্রিজড। আসলে কি তাই? যে এক্সপ্লোরেশন করে এখন আর ইনফরমেশন পাওয়া যাচ্ছে না? নিপা, এটা কি বলল? যে এক্সপ্লোরেশন করে এখন আর ইনফরমেশন আসতেছে না? লেখক কিন্তু বলেছে যে এখনো অনেক কিছু জানা বাকি আছে। এমন না যে আমরা এক্সপ্লোরেশন ডিক্লাইন হয়েছে। ওটা অ্যাজ ইফ দিয়েছিল। রাইট? মিস দিলশাদ এ বলছে রাইট? এটাও ম্যাম কি হচ্ছে না? অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। সাদিয়া বলছে পারি না কেন? এটা তো একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন। মিস সাদিয়া কেন পারেন না? এটা চেষ্টা করতে হবে ম্যাম। নিজের উপর আস্থা রাখতে হবে। একটু চেষ্টা করলে আস্তে, আস্তে হবে। মিস শাহরুল বলছিল সি, রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং। এই কথাটা কিন্তু প্যাসেজে কোথাও লেখা নাই। যে এখন আর এক্সপ্লোরেশন ভাল লাগে না কারো, এক্সাইটিং না। এরকম কোন কথা প্যাসেজে ছিল না। সো সি ও হবে না। তাহলে দেখেন এ ও হবে না, বি ও হবে না, সি ও হবে না। তাহলে আ একমাত্র কারেক্ট আনসারটা হচ্ছে ডি। মিস্টার ফরিদ আহমেদ অ্যাবসোলিউটলি কারেক্ট। স্যার এবং উপরে মিস সাদিয়া, রাইট? কে বলছিল নামটা আমার ঠিক বললাম না, সরি ভুল বলেছি। মিস ফারজানা অ্যান্ড বিল্লাল ভাই, আপনারা কারেক্ট আনসার দিয়েছেন। কংগ্রাচুলেশন। যে we are wrong to think that exploration is no longer necessary. এক্সপ্লোরেশন আর দরকার নেই এই কথাটা ভাবা একেবারেই ভুল। ওকে? তো কারেক্ট আনসার। কারণ এখানে আমি বলেছি যে কারণ লেখক বলেছিলেন যে এখনো আমাদের অনেক কিছুই জানার বাকি রয়ে গেছে। তার মানে এক্সপ্লোরেশন এখনো কি হয়নি? এটার গুরুত্ব হারায়নি। ইটস নো লঙ্গার নেসেসারি মানে কি? এটা এখন আর দরকার নেই। এই কথাটা ভুল। আসলে লেখক বোঝাতে চাচ্ছে যে এক্সপ্লোরেশন এখনো দরকার আছে। এক্সপ্লোরেশন এর এখনো অনেক কিছু বাকি। ওকে? তাহলে এই যে আমরা আজকে যে কোয়েশ্চেন টাইপটা করলাম, আপনারা আপনাদেরকে আমি আবারও মনে করায় দিচ্ছি যে এই কোয়েশ্চেনটা IELTS এর রিডিং এর ওয়ান অফ দ্য রেয়ারেস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপস। যারা ভুল করেছেন একেবারেই হতাশ হবেন না। যারা কারেক্ট আনসার দিয়েছেন তারা তো ভেরি মাচ ওয়েলকাম। আর যারা ভুল করেছেন মিস ফারজানা বলছে উইন, ইয়েস, গুড জব। আ যারা ভুল করেছেন, ভুল থেকেই তো আমরা শিখি। IELTS এর রিডিং এ ভুল করাটাও খুব দরকার। ভুল না করলে আপনি কিভাবে পারবেন? রাইট? আমি IELTS এর রিডিং এ যখন আ পরীক্ষা দেই আফটার মাই ইন্টারমিডিয়েট এক্সাম ফ্রম বাংলা মিডিয়াম, আমি বাংলা ভার্সনের ছাত্র। ঢাকা কলেজ থেকে পাস করেছিলাম ইন্টারমিডিয়েট। সো তারপরে পরীক্ষা দিয়ে আমি নিজে সাইফুরসেরও ছাত্র ছিলাম। আমি সাইফুরসে IELTS এর কোর্স করেছি এবং তারপরে আমি IELTS এর পরীক্ষায় অ্যাপিয়ার করেছি। আ আমার IELTS ইন্সট্রাক্টর ছিল সাইফুরসের এক্সিকিউটিভ ডাইরেক্টর রিমন মোড়ল ভাই। আর সবার প্রিয় রিমন স্যার। তো আ এই যে তাদের কাছ থেকে শেখা এবং এখন আমরা আপনাদেরকে শেখাচ্ছি, we are carrying the legacy, right?
তো আমি চাই যে আপনারাও ভালো করবেন এবং আমি যদি বাংলা ভার্সনের একজন বাংলা ভার্সনের ছাত্র হয়ে আইএলটিএস এর রিডিং এ ব্যান্ড 9 আউট অফ 9 পেতে পারি, 40 তে 40 পেতে পারি, and I have completed the test in 56 minutes. 1 ঘন্টার কমে আমি শেষ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। এবং এখনো সেটা আমি ধরে রাখছি। এত বছর ধরে পড়াচ্ছি এই কারণে এখন জিনিসটা আরো ভালো হয়েছে। এখন দেখা যায় 50 মিনিটস এ 52 মিনিটস এ শেষ হয়ে যায় একটা পুরো রিডিং টেস্ট উইথ 100% অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ। তাহলে আমি তো একটা এক্সাম্পল যে আসলে পসিবল। আমি যদি বাংলা ভার্সনের বাংলা মিডিয়ামের ছাত্র হয়ে পারি, আমি কিন্তু ইংরেজিতে অনার্স মাস্টার্স না। আমি ফাইন্যান্সের ছাত্র। তাহলে আমি যদি পারি, আপনারা পারবেন। ইটস ইজি ইকুয়েশন। আমি চেষ্টা করি যে আমি যেভাবে সলভ করেছি সেটা আপনাদেরকে জানাতে। দেখেন এইভাবে আমি সলভ করছি। যেমন আমি আপনাদেরকে আজকে দেখালাম যে আমি বাক্যটা কোথায়, কোথায় ভেঙেছি, কোথায়, কোথায় থেমেছি। রাইট? বাক্যটা আপনি অনেক বড় একটা জায়গায় একবারে পড়ে ফেলে এটার অর্থ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো these are the things that I would like to share with you guys. আপনারা যদি সিরিয়াস হন আপনাদের IELTS প্রিপারেশন এ, you guys can register. আমার 4th ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা হবে আগামীকাল। আগামীকাল বিকাল ৩টার সময় ক্লাস হবে। রেগুলার টাইম হচ্ছে রাত ৯টা থেকে ১১টা। বাট আগামীকাল যেহেতু শুক্রবার সবাই ফ্রি আছেন, সেইজন্য আপনাদের ৩টার সময় ক্লাসটা দিয়েছি, ওরিয়েন্টেশন ক্লাসটা। 4th ব্যাচে অলরেডি 40% স্টুডেন্টস হয়ে গেছে। 40% স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এবং গতকাল আমরা ফোন দিয়েছিলাম যারা রেজিস্ট্রেশন করেছিল, অলমোস্ট ১৫-২০ জনকে ফোন দেওয়া হয়েছে যারা রেজিস্ট্রেশন করেছিল। আজকের দিনটা এবং আগামীকাল দিনটা আপনারা সময় পাচ্ছেন বিকালের আগে, এটলিস্ট আপনারা নামাজের আগে রেজিস্ট্রেশন করতে হবে। মানে কালকে সকালেও যদি করেন আমি আপনাদেরকে সুযোগ দিব ক্লাস করার, বাট নামাজের পরে হয়তো আর সুযোগ দিব না, কারণ আসলে ওই লাস্ট মোমেন্টে আর কাউকে মেইল পাঠানোটা ডিফিকাল্ট হয়ে যায়। তো যারা ইন্টারেস্টেড আমি বলবো যে এখনই লাইভ শেষ হওয়ার পরে সাথে সাথে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। এবং যদি আপনাদের টার্গেট থাকে যে আপনারা ভালো স্কোরের জন্য পড়াশোনা করবেন, পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যান। নো ওয়ারিজ, ওকে? I will do my 110% to get you a success. All right? So, যারা বলছিলেন এখানে তাদের সাথে একটু কথা বলি। ফারিদ ভাই বলছিল উইন, আমি পারবো, আমাকে পারতে হবে। Of course, ফারিদ ভাই, you can do it and hopefully I'll see you in the class as well. Mr. Firoz, একটু ভুল হয়েছে, কিপ অন ট্রাইং। মিস ফারজানা বলছিল যে মেডিকেল এন্ড নরমাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক ডিফারেন্স, আমি খুব প্রবলেম ফেস করছি। ম্যাম আসলে এখানে তো যেটা হয় যে মেডিকেল টার্ম থাকে, তবে ম্যাম আপনি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আপনি কিন্তু অনেক সুবিধা পাবেন, কারণ আইএলটিএস এর একাডেমিক পরীক্ষাতে এরকম অনেক বায়োলজিক্যাল টার্মস আসে, যে এই যে স্পিসিস বা এই যে এগুলো তো আপনি জানেন, তো এটা আপনার জন্য কিন্তু সুবিধা হয়েছে। মিস রোমানা বলছে ভেরি নাইস স্যার, থ্যাংক ইউ ম্যাম, আই এম হ্যাপি টু হেল্প। জিআরই এন্ড আইএলটিএস এর মধ্যে ডিফারেন্স কি? আকাশ এবং পাতালের মধ্যে যেরকম ডিফারেন্স, জিআরই এবং আইএলটিএস এর মধ্যে সেরকমই ডিফারেন্স। মিস্টার সোহেল, জিআরই হলো একটা একাডেমিক পরীক্ষা, অলরাইট? আর আইএলটিএস হলো একটা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, অনেক ডিফারেন্স। জিআরই এর মধ্যে ম্যাথ আছে, আইএলটিএস এর মধ্যে কিছু নাই ইংলিশ ছাড়া। ওকে, জিআরই তে ভার্বাল আছে, জিআরই তে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে। ওইটা কমপ্লিটলি একটা অ্যাডমিশন টেস্ট। ওকে, অ্যাডমিশন টেস্টের মতো। আর এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, শুধু ইংরেজির পরীক্ষা। তো জিআরই যদি হয় বিসিএস, আইএলটিএস হলো এসএসসি। ওকে, মানে জিআরই আইএলটিএস এর চেয়ে অনেক কঠিন। আচ্ছা, আমার মেডিকেল নলেজ ছাড়া মনে হয় ব্রেন কিছুই নাই। কোন একটা টপিক দিলে আমি কিছু বলতে বা লিখতে পারি না, ইভেন আইডিয়াও নাই। এইটা ম্যাম ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? দেখেন, এটা আপনাকে রিডিং এর মাধ্যমে ঠিক করতে হবে। কারণ আপনি ৫ বছর ৬ বছর ধরে আপনি হয়তো এমবিবিএস করতেছেন। তো মাথার ভেতরে ওটাই থাকবে। তো আপনি যখন অনেক রিডিং এর প্যাসেজ পড়বেন, আমরা যে অনেক রকমের রিডিং এর প্যাসেজ পড়ি। আমি যদি আপনাদেরকে একটা বই দেখাই, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে কেমব্রিজ 15 এর একটা বই, রাইট? তো এখন এই বইটার মধ্যে যখন আমরা উল্টাবো, তাহলে দেখেন একটা প্রথম প্যাসেজটার নাম কি? এই প্যাসেজটার নাম কি আছে? ড্রাইভারলেস কারস, তাই না? ড্রাইভারলেস কারস। তাহলে এখন ম্যাম আপনি বলেন, আপনি তো ড্রাইভারলেস কার এর ব্যাপারে বা টেকনোলজির এই ব্যাপারটা সম্পর্কে আপনার জানা দরকার নাই। কারণ আপনি ডাক্তার বা কেউ একজন সে বিজনেস এর স্টুডেন্ট, তার হয়তো এটা লাগবে না। সে ড্রাইভারলেস কার এর ব্যাপারে জানে না। তো এই যে টপিকটা, এই প্যাসেজটা পড়ে কিন্তু সে ড্রাইভারলেস কার সম্পর্কে ডিটেইলস এ জেনে যাবে। এবং সে যখন পরে আইএলটিএস এর পরীক্ষায় বসবে, তখন এসে আসবে যে ডে বাই ডে technology is improving and many people are going to lose their job. Do you agree or disagree? তখন আপনি কিন্তু এই ড্রাইভারলেস কার্স এর উদাহরণটা নিয়ে আসবেন যে হ্যাঁ, টেকনোলজির কারণে
একসময় ড্রাইভারলেস কার্স আসবে, তখন মানুষজন আর ড্রাইভিং করতে হবে না, যারা ড্রাইভার তাদের চাকরি চলে যাবে। তাহলে দেখেন এই প্যাসেজটা কিন্তু আপনার ওই এসেতে কাজে লাগলো। এই প্যাসেজটা কিন্তু এই সেম আপনার স্পিকিং এর কাজে লাগবে। মানে এই যে আপনার যে আপনি যে একটা বক্সে আছেন, আমরা সবাই একটা কিসে আছি? একটা বক্সে আছি। যে লয়ার সে শুধু ল নিয়ে চিন্তা করে। যে ডাক্তার সে শুধু মেডিসিন নিয়ে চিন্তা করে। যে বিজনেসে সে শুধু মার্কেটিং বা ফাইন্যান্স নিয়ে চিন্তা করে। We are all encased in a box. So IELTS reading would help you come out of that box to know about things that you would have never learned except IELTS. যেমন গতকাল রাতে IELTS এর ক্লাস নেওয়ার সময় আমার একজন স্টুডেন্ট বলছিল যে, "স্যার, আজকে আমি একটা প্যাসেজ পড়েছি। পুরো প্যাসেজটা হলো পার্পল কালার নিয়ে।" পার্পল, বেগুনি রং। বেগুনি রং কোথায় আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, এটার ইতিহাস। তো বেগুনি রঙের ইতিহাস কি আপনাদের জানার কথা? আমার জানার কথা? জানার কথা না। এটা কে জানার কথা? এটা এমন একটা ছাত্রের জানার কথা যে নাকি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ এই যে ডাই নিয়ে পড়ছে। মানে রং নিয়ে পড়ছে, ডাইং এ পড়ছে। তাদের হয়তো রং নিয়ে কিছু আইডিয়া থাকার কথা। বাট এখন কিন্তু আমরাও পার্পল কালার নিয়ে জেনে যাচ্ছি ওই প্যাসেজটা পড়ে। আমরা বলে দিতে পারছি যে পার্পল কালারের গুরুত্ব কি? কিভাবে আসলো? এই প্যাসেজের কারণে আমাদের এটা হেল্প হচ্ছে। So the more you read, the better you are in understanding and getting a different perspective, looking at things from a different angle. Okay? So আজকে এই পর্যন্তই। মিস্টার রিপন বলছিল, if you don't mind, I have a question to you. How much time score in your IELTS put together in 4 parts? So রিপন, please join the orientation class. এইসব নিয়ে orientation ক্লাসে কথা হবে। ডিটেইলসে বলবো ইনশাআল্লাহ। পরিচিতটা ওইখানেই হই। আরো অনেকের অনেক প্রশ্ন ছিল স্পিকিং এ কিভাবে ডেভেলপ করব, ইঞ্জিনিয়ারিং তো প্রেজেন্টেশন কম হয়। আই আন্ডারস্ট্যান্ড ম্যাম, ইঞ্জিনিয়ারিং এ বিবিএ এর মতো অত প্রেজেন্টেশন হয় না। তো স্পিকিং এর ব্যাপারটা নিয়েও কথা বলবো। আগামীকালের ক্লাসে জয়েন করেন ম্যাম ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো আপনারা আগামীকালের ক্লাসে আমার জন্য করতে পারেন। বিসিএস এ প্যাসেজ এন্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কোন কোর্স করলে বেশি বেটার হবে? বিসিএস এর মতো একটা অ্যাডভান্স পরীক্ষার জন্য আমি বলবো যে আইএলটিএস এর রাইটিংটা কাজে লাগবে। আর্গুমেন্টেটিভ যে এসে গুলো আমরা করাই বা নন আর্গুমেন্টেটিভ এসে, দিস উইল হেল্প ইউ মিস্টার সোহেল। আমি বলবো যে আপনি কালকের ক্লাসটা জয়েন করে দেখতে পারেন। আগামীকাল বিকাল ৩টায় যারা করতে চান, উপরে ফর্ম ফিল আপের জন্য লিংক দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্ম, ওইটা পূরণ করেন। তারপরে আমাদের টিম থেকে আপনাকে ফোন দিবে, কনফার্ম হবে যে আপনি আসলে ক্লাস করবেন কিনা, তারপরে আমরা আপনাকে লিংক পাঠাবো। ওকে? গণহারে দেওয়া হবে না সবাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। অনেক সময় নিলাম আপনাদের, একটু সময় নষ্ট করে ফেললাম। চেষ্টা করবেন আমাদের লাইভ গুলো রেগুলার দেখার, যদি ভালো লাগে শেয়ার করার। আর দেখা তো হচ্ছে ইনশাআল্লাহ আবার নেক্সট মানে। অলরাইট, থ্যাংকস ফর ওয়াচিং দ্য মর্নিং শো। দিস ইজ নাসিফ আহমেদ। হ্যাভ এ গুড ডে।